ভাইয়া কি হয়েছে? ওকে কোথায় পেয়েছো? ওর এমন অবস্থা কেন? হৃদির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আরবান বিরক্তিতে মুখটা ফিরিয়ে নিল। তার চোখে মুখে এমন এক আগ্নেয়গিরির মতো রাগ যে হৃদি আর দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। পৃথাকে নিয়ে সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তখনই চেঁচামেচিতে বাড়ির সবাই দ্রুত ড্রয়িং রুমে এসে জড়ো হলো। শারহান চৌধুরী আরবানের দিকে তাকিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, মেয়েটাকে তোমার সাথে কেন? রিমা চৌধুরী মাত্রই ঘরে ঢুকেছিলেন, কিছু বলার জন্য মুখ খুললেন, কিন্তু তার আগেই আরবান গলার স্বর নামিয়ে অথচ তীব্র বিরক্তি আর রাগের সংমিশ্রণে বলে উঠল, বিয়ে করেছি ওকে, ও আমার স্ত্রী। আরবানের কথা শেষ হওয়ার আগেই রিমা চৌধুরী যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। ছেলের দিকে তেড়ে গিয়ে তিনি চিৎকার করে উঠলেন, কোথা থেকে কোন ফকিনি ধরে নিয়ে এসেছিস তুই? আমার বোনকে আমি কথা দিয়েছি শিফাকে তোর বউ করব, আর তুই কাউকে না জানিয়ে এমন একটা ফকি। রিমা চৌধুরীর অশালীন শব্দটা শেষ হওয়ার আগেই শারহান চৌধুরী গর্জে উঠলেন। ওহ রিমা, চুপ করবে তুমি? কিন্তু রিমা চৌধুরী আজ বাঁধন হারা। তিনি ওনার কথাকে 2 পয়সার গুরুত্বও দিলেন না, বরং আরো তীব্র আক্রোশে গর্জে উঠলেন, কেন চুপ করবো আমি ভাইজান? এই বাড়ির ছেলেগুলোর কপালে কেন সব বেজন্মা আর ফকির মিসকিন জুটছে? রিমা চৌধুরীর ওই অপমানজনক শব্দগুলো ঘরের বাতাসে এক বিষাক্ত বাতাবরণ তৈরি করলো। শাহিদা চৌধুরী যেন বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু পরক্ষণেই তার সমস্ত শরীর রাগে থরথর করে কেঁপে উঠল। তিনি রিমা চৌধুরীর দিকে আঙ্গুল উঁচিয়ে তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, ছোট, তোর অনেক কিছু আমি সহ্য করেছি, কিন্তু ওই ব্যাপারে একটা শব্দও উচ্চারণ করবি না। সাবধান, এর পরের বার ওই নোংরা শব্দটা মুখ থেকে বের হলে পরিণাম খুব ভয়ানক হবে। শাহিদা চৌধুরীকে এতটা রুদ্র মূর্তিতে সচরাচর দেখা যায় না। তার কণ্ঠে এমন এক কঠোরতা ছিল যে উপস্থিত সবাই যেন এক মুহূর্তের জন্য জমে গেল। হৃদি ভয় পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে শাহিদা চৌধুরীর হাত চেপে ধরলো। আম্মু প্লিজ শান্ত হন, আপনার শরীর খারাপ করবে। এসব হইচইয়ের মাঝে শারবান চৌধুরী অত্যন্ত বিরক্ত ভঙ্গিতে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, সবাই শান্ত। যেটা হওয়ার তা হয়ে গেছে, নতুন করে অশান্তি করে কোনো লাভ নেই। শারবান চৌধুরীর এই উদাসীনতায় রিমা চৌধুরীর জেদ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। তিনি রাগে গজগজ করতে করতে বললেন, আমি এই বিয়ে মানি না, কিছুতেই না। বলেই দাপাদাপি করতে করতে তিনি সেখান থেকে চলে গেল। তার পিছু পিছু আরবানও কারো দিকে তাকানোর প্রয়োজন বোধ না করে সোজা নিজের রুমের দিকে চলে গেল। ঘরটা মুহূর্তেই থমথমে হয়ে এলো। এক কোণে জড়সড় হয়ে বসে কাঁদছিল পৃথা, আর হৃদি পরম মমতায় তাকে জড়িয়ে ধরে রেখেছে। শারহান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদির দিকে তাকিয়ে বললেন, রীতি, ওকে তোর রুমে নিয়ে যা মা। এখন সব কথা শোনার সময় নয়, পরে সব শোনা যাবে। বলেই তিনি ভারী পায়ে সেখান থেকে চলে গেলেন। হৃদির মনের ভেতর তখন হাজারটা প্রশ্ন, কিভাবে কি হলো? আরবান আর পৃথার জীবনে এমন কি ঘটে গেল যে আজ এই পরিস্থিতি কখনো ওদের সম্পর্ক কাছে মনে হয়নি। তাহলে কি হলো? কিন্তু পৃথার ফ্যাকাশে মুখ আর চোখের জল দেখে হৃদির বুকে মোচড় দিয়ে উঠল। এখনই কিছু জিজ্ঞেস করার সাহস তার হলো না। মনের কৌতূহল মনেই চেপে রেখে পৃথার হাত ধরে সে আলতো করে নিজের রুমের দিকে হাত বাড়ালো। ফ্ল্যাশব্যাক, হাসপাতাল থেকে ফেরার পথে হঠাৎই একটা তীব্র ব্রেক কষে গাড়ি থামালো আরবান। তার চোখের সামনে এই অন্ধকারে কেউ একজন প্রাণপণে দৌড়ে এসে তার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল। সে দ্রুত গাড়ি থেকে বের হতে একজোড়া কাঁপতে থাকা হাত তার শার্টের কলার আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল, প্লিজ ভাইয়া, বাঁচান আমাকে, ওই জানোয়ারগুলোর হাত থেকে আমাকে বাঁচান। আবছা আলোয় নিজের বুকের উপর লেপ্টে থাকা মেয়েটিকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে আরবান তার দিকে তাকাতেই ভ্রু কুঁচকে গেল। মেয়েটিকে ঠিক কোথায় যেন দেখেছে মনে করতে পারছে না সে। ওর ভাবনার মাঝে কয়েকটা বকাটে ছেলে ধেয়ে এলো। একজন খিস্তি মেরে বলে ওঠে, হিরো সেজে লাভ নাই ব্রো, মালটাকে আমাদের হাতে তুলে দে, চাইলে তুইও ভাগ নিতে পারিস।
কথাটা কানে যেতেই আরবানের ভেতরে সুপ্ত আগ্নেয়গিরিটা যেন জ্বলে উঠল। কোনো কথা না বলে তেড়ে গিয়ে সে ছেলেটার কলার চেপে ধরে মুহূর্তের মধ্যে কয়েকটা সজোরে ঘুষি বসিয়ে দিল। ছেলেগুলো দল বেঁধে আক্রমণ করলেও আরবান দমার পাত্র নয়। ছোটবেলা থেকে ক্যারেটেতে চ্যাম্পিয়ন সে। হাত পায়ের প্রতিটি চাল যেন নিখুঁত। মুহূর্তের মধ্যে বকাটেদের কয়েকজনকে আধমরা করে দিল সে। বাকিরা ভয়ে চম্পট দিল। ধুলো ঝেড়ে আরবান মেয়েটির দিকে তাকিয়ে শান্ত কিন্তু গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, নাম কি, বাসা কোথায়, পৌঁছে দেই? আর এত রাতে রাস্তায় কি করছো? পৃথা তখনও ভয়ে থরথর করে কাঁপছে। আমতা আমতা করে সে বলল, আমি আমি বাড়ি ফিরবো না ভাইয়া। আমার মামি একটা বুড়ো লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমাকে জোর করে। পুরো কথা শেষ করার আগেই ওই বকাটেদের ডেকে আনা স্থানীয় কিছু লোক হইচই বাঁধিয়ে দিল। তারা আরবান ও পৃথার দিকে আঙ্গুল উঁচিয়ে মিথ্যে অভিযোগে চিৎকার শুরু করলো। এই ছেলে, এই মেয়েকে নিয়ে নোংরামি করছিস? আমরা বাধা দেওয়ায় আমাদের মেরে এই অবস্থা করেছে। আরবান তেড়ে যেতেই মুরব্বী নামধারী লোকগুলো আরো জোরালো প্রতিবাদ শুরু করলো। তাদের চিৎকার, মানুষের ভিড় আর পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছিল। আরবান কিছু বুঝে ওঠার আগেই তাকে কোণঠাসা করা হলো। একে তো সে একজন ডাক্তার, সমাজের চোখে তার পরিবারের সম্মান অনেক উঁচুতে। এই স্ক্যান্ডাল তার কেরিয়ার ও পরিবারের সম্মান দুটোই ধুলোয় মিশিয়ে দিবে। আর অন্যদিকে পৃথার সেই অসহায় কান্নারত মুখটা আরবানের কঠিন হৃদয়ে কেমন এক মায়ার দাগ কাটলো। যে বুঝতে পারলো এই মেয়েটিকে এখন একা ছেড়ে দেওয়া মানে তাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া। পরিস্থিতির চাপে কোনো উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়েই সে বিয়েটা করলো। পৃথার জীবনের গল্পটা অনেক আগে থেকেই বিষাদময়। 10 বছর বয়সে মাকে হারানোর পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের অকথ্য নির্যাতন সহ্য করতে না পেরে সে মামার আশ্রয়ে এসেছিল, কিন্তু সেখানেও শান্তি জোটেনি। মামা স্নেহশীল হলেও মামি তাকে কাজের মেয়ের মতো অবহেলা করত। প্রতি মুহূর্তে কটু কথা আর খাবারের খোঁটা শুনতে হতো। শেষমেশ টাকার লোভের বশবর্তী হয়ে 3 বাচ্চার এক বুড়োর সাথে বিয়ে ঠিক করলে পৃথা অজানার উদ্দেশ্যে পালিয়ে আসে। আর ঠিক তখনই পরে ওই বকাটেদের খপ্পরে। বর্তমানে নিজের রুমে এসে পৃথার মুখ থেকে সবটুকু শোনার পর হৃদি পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইল। পৃথা যখন ঝরঝর করে কেঁদে সব খুলে বলছিল কিভাবে মামি তাকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার ফোন দিয়ে এটেছিল, কিভাবে সে রাতের অন্ধকারে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিল, হৃদির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। হৃদি জানতো পৃথার পরিবার খুব একটা সচ্ছল নয়। পৃথা বেশ কয়েকটা প্রাইভেট পড়াতো, পড়াশোনায় অসাধারণ মেধাবী হওয়ায় কলেজ থেকেও অনেক সুযোগ সুবিধা পেত। কিন্তু পারিবারিক টানাপোড়েন বা মামার বাড়ির অকথ্য নির্যাতনের কথা পৃথা কোনো দিনও হৃদিদের কাছে প্রকাশ করেনি। যে মেয়েটা সারাক্ষণ হাসি খুশি রাখতো, তার ওই হাসির আড়ালে যে এতটা হাহাকার আর যন্ত্রণার সমুদ্র লুকানো ছিল তা হৃদি কল্পনাও করতে পারেনি। হৃদির নিজের কাছে নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে। এত কাছের বন্ধু হয়েও সে কেন পৃথার চোখের গভীরের সেই চাপা কান্নাটা পড়তে পারল না? যে মেয়েটা নিজের বুক ভরা কষ্ট চেপে রেখে হৃদির যে কোনো বিপদে পাশে এসে দাঁড়াতো, হৃদি যখন ভেঙে পড়তো পৃথা সুমিতাকে সান্ত্বনার চাদরে জড়িয়ে রাখতো। অথচ সেই মেয়েটার এত চাপা কষ্ট ছিল হৃদি কখনো টেরই পেল না। আজ হৃদির মনে হচ্ছে সে বন্ধু হিসেবে ব্যর্থ। এক রাশ অপরাধ বোধ আর গভীর মায়াই হৃদির দু চোখ ভিজে এলো। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে কিচেন থেকে খাবার দিয়ে এলো। পৃথার শুকনো ফ্যাকাশে মুখটা দেখে হৃদির বুকটা কেঁপে উঠল। সে আলতো করে পৃথার মুখে খাবারের তুলে দিয়ে পৃথাকে ঘুমাতে বলে বের হলো। যাই হোক, এখন তার একটু হলেও শান্তি লাগছে। এবার অন্তত তার ভাইয়ের কাছে ভালো থাকবে। আরবানকে সে চিনে, রাগ পড়ে গেল, সব ঠিক হয়ে যাবে। রাত প্রায় 11টা। রিভা আর হৃদি সোফায় বসে মগ্ন হয়ে বাইক রেসিং দেখছে। ঠিক সেই মুহূর্তেই সৌহার্দ্য ঘরে প্রবেশ করলো। কারো দিকে না তাকিয়ে এসে ডাইনিং টেবিলের কাছে গিয়ে এক গ্লাস পানি ঢেলে সবে মাত্র মুখে দেবে, ঠিক তখনই তার কানে ভেসে এলো তার বউয়ের সেই মিষ্টি কণ্ঠস্বর। জানো রিভা, আমার না বাইকার ছেলেগুলোকে মারাত্মক ভালো লাগে। উফ,
কি হ্যান্ডসাম। হৃদির বাক্যটি শেষ হওয়ার আগে সৌহার্দ্য হাতের গ্লাসটা ঠাস করে ডাইনিং টেবিলে রাখলো। শব্দটা এতই তীব্র ছিল সে, হৃদি আর রিভা দুজনেই চমকে উঠল। এতক্ষণ টিভিতে এত মগ্ন ছিল যে সৌহার্দ্য যে কখন ঘরে এসে দাঁড়িয়েছে তারা টেরই পায়নি। সৌহার্দ্য এখন রাগে ফুঁসছে, তার রক্ত চক্ষু যেন হৃদিকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য স্থির হয়ে আছে। হৃদি ভ্রুকুচকে অবাক হয়ে তাকিয়ে রইল। সে কিছুতেই বুঝতে পারছে না সৌহার্দ্য হঠাৎ এত ক্ষেপে গেল কেন। সৌহার্দ্য কোনো কথা না বলে রাগে তিরতিরে মেজাজ নিয়ে দুবদাব পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে হৃদি আর রিভা একে অপরের দিকে তাকিয়ে একদম আহম্মক বনে বসে রইল। সৌহার্দ্য রুমে ঢুকেই যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। রাগে ও ক্ষোভে তার চোয়াল শক্ত হয়ে আছে। কোনো দিকে না তাকিয়ে সে দ্রুত হাতে ফোনটা বের করে ফারিসকে কল দিল। ওপাশ থেকে ফোন রিসিভ হওয়ার সাথে সাথেই সৌহার্দ্য কোনো ভনিতা না করে তপ্ত কণ্ঠে হুঙ্কার ছেড়ে বলল, আধা ঘন্টার ভেতরে আমার বাড়ির সামনে একটা বাইক চাই। দেশের মার্কেটে বর্তমানে হাই রেঞ্জ যেটা আছে সেটাই। এত রাতে সৌহার্দ্যের এমন অদ্ভুত আবদার শুনে ফারিস হতভম্ব। এমনিতেই আজ দলের অভ্যন্তরীণ ঝামেলায় তার মেজাজটা তুঙ্গে, তার উপর সৌহার্দ্যের এই অযৌক্তিক বায়না শুনে সে বিরক্তি চেপে রাখতে পারল না। ফারিস টিপ্পনি কেটে বলল, শালা, বউ তো মানিস না, এখন আবার কোন বেডিকে নিয়ে এত রাতে বাইরে ঘোরার শখ হলো তোর? সৌহার্দ্যের চোখে মুখে এখন ঘোর বিরক্তি। সে দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে শুধু বলল, তোকে যেটা বলা হয়েছে সেটা কর, ইডিয়েট। বলেই ঠাস করে ফোনটা কেটে দিল সে। ওপাশে ফোনটা হাতের মুঠোয় নিয়ে ফারিস দাঁতে দাঁত চেপে গজগজ করতে লাগলো। শালা ভেজা বিড়াল, শারহান চৌধুরী কি খেয়ে যেমন অদ্ভুত একটা প্রোডাক্ট জন্ম দিয়েছে, মাথাটা পুরোপুরি আওলা। সৌহার্দ্যকে মনে মনে গালমন্দ করতে করতে সে বাধ্য হয়েই হাই রেঞ্জ বাইকের সন্ধানে বের হয়ে গেল। সৌহার্দ্য ফারিসের ফোনটা কেটে দিয়ে আগ্নেয়গিরির মতো অগ্নিমূর্তিতে নিচে নেমে এলো। হৃদি আর রিভা তখনও টিভির সামনে সম্মোহিতের মতো বসে। সৌহার্দ্য কোনো কথা না বলে সরাসরি সোফার সামনে গিয়ে রিমোটটা নিয়ে ঠাস করে টিভিটা বন্ধ করে দিল। রিভার দিকে তাকিয়ে ঝাঝালো কণ্ঠে বলল, এত রাতে না ঘুমিয়ে এসব কি দেখছিস? ঘুমাতে যা, স্টুপিড। ভাইয়ের মেজাজ দেখে রিভা আর কোনো কথা বাড়ালো না, বরং তড়িঘড়ি করে নিজের রুমের দিকে সরে পড়ল। রিভা চলে যেতেই সৌহার্দ্য তার জ্বলন্ত দৃষ্টি হৃদির ওপর নিক্ষেপ করলো। রাগী গলায় বলল, পড়াশোনা বাদ দিয়ে এসব কি দেখছো? যাও বই নিয়ে আমার রুমে এসো। সৌহার্দ্যের এই হুকুম শুনে হৃদির মেজাজও বিগড়ে গেল। সে রাগে গজগজ করতে করতে চিবিয়ে চিবিয়ে বলল, অসভ্য লোক, মুখে একটু মধু নিয়ে কথা বলে কি আপনার জাত যাবে? হৃদির কথা শুনে সৌহার্দ্য এক মুহূর্তের জন্য থেমে গেল। সে ঠোঁট কামড়ে হৃদির মাথা থেকে পা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্যান করতে লাগলো। হৃদি তার এই রহস্যময় দৃষ্টির মানে বোঝার চেষ্টা করে ভ্রুকুচকে তাকালো। হঠাৎ সৌহার্দ্য ওর দিকে একটু ঝুঁকে নেশালো গম্ভীর কণ্ঠে বলল, শুধু মধু মিশিয়ে কথা না, মধু মিশিয়ে আরো অনেক কিছু করতে ইচ্ছে হয়। ইউ অ্যাগ্রি? বলেই চোখ টিপে এক অদ্ভুত ইশারা করলো সে। সৌহার্দ্যের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে হৃদি যেন পাথরের মতো জমে গেল। তার চোখে মুখে তখন লজ্জার মিশ্রিত ক্রোধ। দাঁতে দাঁত চেপে বলল, লুচ্চা লোক, নজর ঠিক করুন বেহায়া নির্লজ্জ ডাক্তার। বলেই সে হনহনিয়ে চলে যেতে চাইল, কিন্তু সৌহার্দ্য পেছন থেকে শান্ত কিন্তু গম্ভীর গলায় ডেকে উঠল, আমার খিদে পেয়েছে, খাবার দিয়ে যাও। হৃদি বিরক্তিতে কপাল কুঁচকে ফিরে বলল, আমাকে বউ মানেন না, আবার হুকুম করেন কেন, অসভ্য লোক। সৌহার্দ্য তার দিকে এগিয়ে এলো, একদম কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, বউ মানলে তো আরো অনেক দায়িত্ব পালন করতে হবে। করতে পারবে সেগুলো? সৌহার্দ্যের কথার গভীরতা এবং তার ছোঁয়া হৃদির স্নায়ুতে এক তীব্র শিহরণ জাগালো। সে নাক মুখ কুঁচকে দ্রুত রান্না ঘরের দিকে পা বাড়ালো। এই অসভ্য মানুষটার সাথে কথা বলা মানেই নিজেকে লজ্জার চরম সীমায় নিয়ে যাওয়া। ডাইনিং টেবিলে খাবার সাজাতে সাজাতে সে দেখলো সৌহার্দ্য এসে বসেছে। সৌহার্দ্য হৃদির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, খেয়েছো? হৃদি কোনো কথা না বলে শুধু উপর নিচ মাথা নাড়ল। খেতে খেতে সৌহার্দ্য নিস্পৃহ গলায় বলল, কাল আমার সাথে ডাক্তারের কাছে যাবে। এত অস্বাভাবিক ব্যথা হওয়াটা একদম ঠিক না। হৃদি এবারও কোনো উত্তর
দিল না। সৌহার্দ্য খাওয়া শেষ করে সোজা নিজের রুমে চলে গেল। রিদিও নিজের রুমের দিকে পা বাড়ালো। সকাল প্রায় 8টা। সারা রাত রিদি আর পৃথা নিজেদের কথা, কষ্ট আর অনুভূতির আদান প্রদান করে কাটিয়ে দিয়েছে রাতটা, তাই ঘুমটা আজ দেরিতেই ভেঙেছে। রেডি হয়ে রিদি যখন পৃথার দিকে তাকালো, চোখে একরাশ মমতা আর উদ্বেগ নিয়ে সে মৃদু সরে পড়ল। তোর আজ যাওয়ার দরকার নেই, এমনিতেই পরিস্থিতি ঠিক নেই, তার মধ্যে তোর দাজ্জাল শাশুড়ি কি বলে ঠিক নেই। উফ। পৃথাও রিদির উদ্বেগটুকু বুঝতে পেরে মাথা নেড়ে সম্মতি জানালো। রিদি নিচে নেমে আমিনা খালাকে পৃথার খাওয়ার ব্যবস্থা করতে বলে দ্রুত পায়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। গেটের সামনে আসতেই রিদি যেন পাথরের মতো জমে গেল। গেটের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সৌহার্দ্য, তার পাশে চকচক করছে সেই বিশাল দানবীয় BMW M1000 আর বাইক। সৌহার্দ্য বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইলে কি যেন টাইপ করছে। পরনে লেদার জ্যাকেট, বুকের কাছে সামান্য খোলা, ভেতরে টি শার্ট আর কালো কার্গো প্যান্ট, চোখে সানগ্লাস। সূর্যের আলোয় তাকে অবিকল কোনো বলিউড হিরোর মতো লাগছে। আজ যেন তার সুদর্শনতা কয়েক গুণ বেশি প্রকট। হৃদির চোখের পলক যেন পড়ছে না। এই অসভ্য লোকটা যে এতখানি সুদর্শন তা সে এতদিন খেয়ালই করেনি, করার কথাও নয়, কারণ তাদের কথোপকথন মানেই তো ঝগড়া আর চিৎকার। এইসব ভাবনার মাঝে হৃদির হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়ে গেল। তার মানে এই লোক এই জন্য এত তেজ দেখিয়েছে। হৃদি কিছু একটা ভেবে মুখ বাঁকিয়ে সৌহার্দ্যের পাশ কাটিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটা রিকশায় উঠে বসলো। সৌহার্দ্যকে শুনিয়ে শুনিয়ে বলল, রিকশায় চড়তে যা ভালো লাগে আমার ভীষণ পছন্দের, আর রিকশাওয়ালা মামাগুলো তো জোস। বলেই রিকশাওয়ালাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চলুন মামা, না হলে আমার ইন্নানিল্লাহ হয়ে যাবে। সৌহার্দ্য এতক্ষণ ভাব আর নিস্পৃহতায় মোবাইলে তাকিয়েছিল। হঠাৎ হৃদির এই অদ্ভুত আচরণ আর কথাগুলো কানে যেতেই সে চমকে চোখ তুলে তাকালো হৃদির দিকে। সৌহার্দ্য তার দিকে তাকাতেই সে দাঁত বের করে একটা হাসি দিল। হৃদির সেই চাহনি আর কথার মারপ্যাচে সৌহার্দ্যের বুঝতে বাকি রইল না হৃদি কি বোঝাতে চাইছে, কিন্তু ততক্ষণে রিকশাটা অনেক দূর এগিয়ে গেছে। সেদিকে তাকিয়ে সৌহার্দ্যের চোয়াল শক্ত হয়ে উঠল। তার চোখে তখন আগুনের হলকা। হৃদির চলে যাওয়ার পথের দিকে সে এমন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল, রিকশাটি চোখের আড়ালে মিলিয়ে যেতেই সৌহার্দ্যের রকচটা মেজাজের পারদ যেন মুহূর্তেই হিমাঙ্কের নিচে নেমে এলো। হ্যান্ডেলে রাখা তার শক্ত মুষ্টিবদ্ধ হাতজোড়া থরথর করে কাঁপছে। আঙ্গুলের গিঁটগুলো সাদাটে হয়ে গিয়েছিল রাগের তীব্রতায়। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে বাইকটা সজোরে আছাড় মারল কংক্রিটের মেঝেতে। ধাতব দেহটার আর্তনাদ গ্যারেজের দেওয়ালে প্রতিধ্বনিত হলো, কিন্তু সৌহার্দ্যের তাতে বিকার নেই। চোখ বন্ধ করে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল সে। ভেতরে জ্বলতে থাকা দাবানলটা নিভিয়ে ফেলার এক ব্যর্থ চেষ্টা। এরপর আর এক মুহূর্ত দেরি না করে হনহন করে হেঁটে গিয়ে নিজের গাড়িটা গ্যারেজ থেকে বের করে স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জনের সাথে সাথে ঝড়ের বেগে সে গেট দিয়ে বেরিয়ে গেল। পুরো ঘটনাটি এতক্ষণ এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে দেখছিল বাড়ির বৃদ্ধ দারোয়ান। তার চোখে মুখে তখনও ভয়ের রেশ। সৌহার্দ্যের গাড়িটা চোখের আড়াল হতেই সে নিঃশব্দে এগিয়ে এলো। পড়ে থাকা বাইকটার দিকে বাইকটির ডান পাশের আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেছে। বডিতেও লেগেছে গভীর ক্ষত। দুশ্চিন্তায় কপালে ভাঁজ ফেলে সে দীর্ঘশ্বাস ফেলল। সৌহার্দ্যের রাগের আগ্নেয়গিরি হয়ে ওঠা দেখে মনে মনে ভাবল, আহা, ছোট শার্টটা কেন যে এমন বারুদের বস্তা হয়ে থাকে? মানুষটা কি সুন্দর, কিন্তু রাগের মাথায় নিজের এত দামি বাইকটার কি দশাটাই নাই করলো। লোকটা আলতো করে ভাঙা কাচের ওপর হাত বুলিয়ে সে খুব সাবধানে বাইকটাকে টেনে হিঁচড়ে গ্যারেজের এক কোণে সরিয়ে রাখলো। ক্লাস শেষ করে ক্যান্টিনের এক কোণে জটলা পাকিয়ে বসেছে রিদি, সুমি আর সায়েম। রিদি ওদের কাছে কাল রাতের আরবান আর পৃথার সব কথা খুলে বলছে। পৃথার এমন কষ্টের কাহিনী শুনে ওরা কেমন যেন ব্যথিত হলো। তেমনি আরবানের কাছে এসে ভালো থাকবে এই ভেবে কিছুটা স্বস্তিও পেল। কিন্তু সুমি হঠাৎ চিন্তিত কণ্ঠে বলে উঠল, আমার ভাই ভয় হচ্ছে না জানি, আবার সৌহার্দ্য স্যারের মতো ঘাড়তেরা হয়, তারই তো ভাই। সুমিদের কথায় সায়েম তার স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, আরে ভাই চাপ নিস না, ওই খাটের এক পিস আসে দুনিয়াতে ওনার মতো হবে না নিশ্চিত।
সায়েম আর সুমির কথার মাঝে রিদি একদম চুপ। ইদানিং সৌহার্দ্যের আচরণ ওর কাছে বড় রহস্যময় ঠেকছে। মুখে যত নাটক আর কঠোরতার মুখোশই থাকুক, ভেতরে ভেতরে লোকটা যে তার প্রতি একটু হলেও দুর্বল, রিদির অবচেতন মন বারবার সে কথাই বলছে। যদিও এটা কেবলই ওর ধারণা, তবুও ওই লোকটার মতিগতির কোনো নিশ্চয়তা নেই। রিদি আর চোখে বাইরের দিকে তাকিয়ে বলল, অসভ্য লোকের মুডটা বুনো বিড়ালের মতো, কখন শান্ত থাকবে আর কখন থাবা বসাবে কেউ জানে না। ওরা যখন ক্যান্টিন থেকে কথা বলতে বলতে কলেজ গেটের দিকে এগিয়ে আসছিল, পথ আগলে দাঁড়ালো। হৃদির দিকে তাকিয়ে ব্যঙ্গ মাখা এক কুটিল হাসি হেসে সে বলে উঠল, বাহ, তোমার ওপর তো দেখছি প্রফেসরের ভীষণ মায়া। একেবারে নিজের কেবিনে নিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। আজও দেখলাম ক্লাসে তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়া বোঝাচ্ছে। কি দিয়ে বশ করলে বলো তো? সুমি কিছু বলতে গিয়েও থেমে গেল। হৃদি তার হাতটা শক্ত করে চেপে ধরার কারণে সে শান্ত পায়ে তুলিকার দিকে এক পা এগিয়ে গেল। হৃদির চোখের ভেতর তখন এক অদ্ভুত তেজ। সে খুব শান্ত অথচ ধারালো স্বরে বলল, আমার প্রেমের মধু দিয়ে বশ করেছি গো, শুধু শরীর ঘেঁষে না, প্রয়োজনে একদম প্রফেসরের কোলে উঠে বসে থাকবো। তোমার তাতে কি প্রবলেম আছে? তুলিকা রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে উঠল, তোমাদের মতো মেয়েরা আর কি পারবে? নিজের শরীর বিলিয়ে দিয়েই তো সুবিধা ভোগ করে। তুলিকার মুখ থেকে এমন অশালীন মন্তব্যের বিষ যখন বেরোলো, হৃদির শরীরের প্রতি রক্ত কণিকা যেন রাগে টকবক করে ফুটতে লাগলো। সে দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় ফুটল, ভদ্রভাবে কথা বলো। ক্লাসমেট হিসেবে আজ তোমার অনেক বাজে কথা হজম করেছি, কিন্তু আর একটা বাজে শব্দ যদি মুখ থেকে বেরোয়। হৃদির কথাটা শেষ হওয়ার আগেই তুলিকা আঙ্গুল উঁচিয়ে আস্ফলন শুরু করলো। এই মেয়ে, কার সামনে তেজ দেখাচ্ছ জানো? আমার বাবা চাইলে তোমাকে একদিনের মধ্যে কলেজ থেকে বের। তুলিকার কথাটি মাঝপথেই যেন হিম হয়ে গেল। পেছন থেকে ভেসে এলো এক গুমোট গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, যা পুরো চত্বরকে স্তব্ধ করে দিল। আপনার বাবা চাইলে কি? আমাকেও বলুন মিস হোয়াট এভার। ওরা চমকে পেছনে ফিরতেই দেখলো প্যান্টের পকেটে হাত গুজে স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন সৌহার্দ্য। তার চাহনি হৃদির উপর নিবদ্ধ থাকলেও প্রশ্নটা সে করেছে তুলিকাকে। এই মুহূর্তে সৌহার্দ্যের উপস্থিতি কল্পনাও করেনি তুলিকা। তার গায়ের রক্ত যেন ভয়ে হিম হয়ে গেল। সৌহার্দ্য হঠাৎই অগ্নি ঝলসানো কণ্ঠে গর্জে উঠলেন। স্পিক আপ। তার সেই বজ্র কঠিন আওয়াজে আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা তো বটেই, এমনকি রিদি আর সুমিও ভয়ে কেঁপে উঠল। তুলিকা আমতা আমতা করে তোতলানো স্বরে বলল, সরি, এই মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করছে তাই। সৌহার্দ্য ওর দিকে ফিরেও তাকালেন না। হৃদির দিকে এক পা এগিয়ে এলো, তারপর তুলিকার দিকে স্থির জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে এক মুহূর্ত পরেই থমকে উঠে বলল, সে সরি টু হার। সৌহার্দ্যের চোখের এই অশুভ সংকেত দেখে তুলিকা ভয়ে থরথর করে কাঁপছিল। মাথা নিচু করে কোনো মতে বলল, সরি। কিন্তু সৌহার্দ্য যেন বিরক্তিতে নাকমুখ কুঁচকে উঠল। পরক্ষণে শীতল কণ্ঠে বলল, হুম, পছন্দ হয়নি। তুলিকা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সরি আবার পছন্দ মতো বলতে হয় নাকি? তার সেই দ্বিধার মাঝে সৌহার্দ্য গমগমের স্বরে নির্দেশের স্বর ভেসে এলো, কানে ধরে বলবে সরি, আমাকে মাফ করে দাও। তুমি নেক্সট টাইম প্রফেসরের কোলে চড়ে বসে থাকলেও আমি তাকাবো না। দেন শুরু করো, হারি আপ। সৌহার্দ্যের রসিকতায় সায়েম খিলখিল করে হেসে উঠল, কিন্তু পরক্ষণেই সৌহার্দ্যের সেই গভীর শান্ত অথচ তীক্ষ্ণ চাহনি দেখে তার হাসি যেন মাঝপথেই থমকে গেল। অন্যদিকে তুলিকার রাগে গজগজ করতে করতে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও কান ধরে সৌহার্দ্যের শিখিয়ে দেওয়া সেই অদ্ভুত কথাগুলো আওড়ালো। কিন্তু সৌহার্দ্যের যেন মন ভরল না। অদ্ভুত এক জেদ চেপে বসলো তার মাথায়। মেয়েটিকে দিয়ে একই কথা কয়েকবার বলিয়ে তবেই সে ক্ষান্ত হলো। দৃশ্যটা এমন যেন কোনো এক রোবটের নিয়ন্ত্রণ তার হাতে। এরপর সৌহার্দ্য এক পলক নিচের হাতঘড়িতে তাকিয়ে ধীর স্থিরভাবে রীতির দিকে ফিরল। শান্ত গলায় জিজ্ঞেস করলো, তুমি কি একাই যেতে পারবে নাকি আমি দিয়ে আসবো? রিদি দ্বিধা কাটিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো সে পারবে। সৌহার্দ্য তখন হাসপাতালের কয়েকটা এমার্জেন্সি রোগী ছিল।
তাই সে ড্রাইভারকে ফোন করে আসতে বলল। বিষয়টি দেখে রিদি খুব নিচু গলায় মিনমিনিয়ে বলল। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি রিক্সাতেই চলে যেতে পারবো। রিদির কণ্ঠস্বর কানে যেতেই সৌহার্দ্য যেন ক্ষণিকের জন্য থমকে গেল। তার মেজাজের পারদ এক নিমেষে চড়ে বসলো। খুব কড়া গলায় সে নির্দেশ করে বলল। তোমার জন্য আজ থেকে রিক্সা নিষিদ্ধ। সৌহার্দ্যের এই হঠকারী সিদ্ধান্তে রিদি পাথর হয়ে দাঁড়িয়ে রইল। বুঝতে পারছে না মানুষটাকে কি বলে সম্বোধন করবে। পরিস্থিতিটা এমন যে বাংলা সিনেমার নায়িকার মতো কোনো গাছে গিয়ে সজোরে মাথা ঠুকে স্মৃতি শক্তি হারিয়ে ফেললেই যেন এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। কি এক অদ্ভুত মানুষের পাল্লাই যে সে পড়ল। রিদির সেই হতভম্ব অবস্থার মাঝেই ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হলো। সৌহার্দ্য আর দেরি না করে রিদির গাড়িকে তুলে ড্রাইভারের সাবধানে নিয়ে যেতে বলে সে হাসপাতালের দিকে পা বাড়ালো। বিকেল গড়িয়ে 4টে বেজে গেছে। কলেজ থেকে ফিরে ক্লান্ত রিদি না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলো পেটের ভেতর চিনচিনে খিদের জ্বালায়। ড্রয়িং রুমে দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতেই হঠাৎ একজোড়া বলিষ্ঠ হাত তাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। আকস্মিক ধাক্কায় রিদির বুকের ভেতর ধক করে উঠল। ভয়ার্থ চোখে উপরে তাকাতেই দেখলো সৌহার্দ্য ওর দিকে কেমন অদ্ভুত এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। রিদি দ্রুত চোখ নামিয়ে কাপা গলায় বলল। ছাড়ুন, অসভ্য লোক। সৌহার্দ্য নড়ল না, বরং আরো 1 ইঞ্চি এগিয়ে এলো। তার কণ্ঠস্বর এখন আরো গম্ভীর। কি যেন বলছিলেন তখন ম্যাডাম? রিদি তোতলাতে তোতলাতে বলল। কখন? সৌহার্দ্যের শরীরে নৈকট্যে রিদির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাদের মাঝে এখন আর 1 ইঞ্চিরও ব্যবধান নেই। লজ্জা আর আড়ষ্টতায় রিদির মুখ দিয়ে কথা সরছে না। সে কোনো মতে মাথা অন্যদিকে ঘুরিয়ে মিনমিনিয়ে বলল। প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। রিদি তার দুহাতে সৌহার্দ্যকে সরানোর চেষ্টা করলো, কিন্তু সে যেন এক অটল পাহাড়। এক চুলও নড়ল না সে। সৌহার্দ্যের কণ্ঠস্বর এখন নেশাতুর। আসো, আগে বলো সকালে কি বলেছিলে? রিদি কাঁপা গলায় বলল। আপনাকে বলিনি আমি। সৌহার্দ্যের নজর হঠাৎ আটকে গেল রিদির থরথর করে কাঁপতে থাকা ঠোঁটের ওপর। রিদিকে ভয় দেখানোর জন্য এই নাটক শুরু করলেও এখন সে নিজেই যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আবেগের অতল গহ্বরে ডুবে গিয়ে সে যখন রিদির ঠোঁটের কাছাকাছি এগিয়ে এলো, ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় সব ছন্দ পতন ঘটল। কারো গলা খাকারির শব্দে সৌহার্দ্য তড়িৎ বেগে সরে দাঁড়ালো। সামনে আরহানকে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। আরহান তাদের দিকে তাকিয়ে টিপ্পুনি কেটে বলল। বউকে মানতে পারিস না বলেই বাড়ির এত সুন্দর রুম ফেলে চিপা চাপায় প্রেম করতে হয়? আরহানের কথা শুনে রিদির মনে হলো মেঝেটা যদি এই মুহূর্তে 2 ভাগ হয়ে যেত, সে এর ভেতরেই ঢুকে যেত। এই অসভ্য লোকটার জন্য বারবার তাকেই সবার সামনে লজ্জায় পড়তে হয়। সৌহার্দ্য বিরক্ত মুখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল। আশ্চর্য, বাজে বকছিস কেন? ওর চোখে কি যেন একটা পড়ছিল, সেটাই চেক করছিলাম। আরহান ছোট ভাইকে আর বিব্রত করল না। হাসতে হাসতে চলে যাওয়ার সময় বলল। ওকে, কন্টিনিউ। আরহান চলে যেতেই রিদি রাগে ফুঁসতে ফুঁসতে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল। নির্লজ্জ, বেহায়া, অসভ্য লোক। সৌহার্দ্য আগের মতোই বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। স্টক থেকে নতুন কোনো শব্দ আনার চেষ্টা করো, স্টুপিড। বলেই টেবিলের উপর রাখা ফাইলটা তুলে নিয়ে কোনো দিকে না তাকিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্যের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রিদি বিড়বিড় করে বলল। বউ মানি না বলে প্রেম দেখাতে এলে এমন জায়গায় উষ্টাদ দিব না যে সারা জীবন মনে রাখবে। অসভ্য লোক কোথাকার। বলেই সৌহার্দ্যের যাওয়ার পথে তাকিয়ে ভেঙচি কেটে রান্নাঘরের দিকে পা বাড়ালো। এই রাত তখন প্রায় 8টা। রিদি আর পৃথা পড়ার টেবিলে মগ্ন। এমন সময় হঠাৎই ঝড়ের বেগে ঘরে ঢুকলো রিভা। দুজনকে টেনে উঠিয়ে সে মিষ্টি করে হেসে বলল। ভাবিরা চলো চলো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। রিদি ভ্রু কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করলো। কিসের সারপ্রাইজ? কি হয়েছে? রিভা রহস্যময় হাসি দিয়ে উত্তর দিল। আগে চলোই না, গেলেই বুঝবে। বলেই সে দুজনকে টেনে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। সোফায় বসে আছে বছর 20-22 বয়সী এক যুবক। চেহারায় রায়েদা শেখের সাথে বেশ মিল। রিভা উত্তেজিত হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলল। ভাইয়া দেখো কারা এসেছে। রিভা রিদিকে চিনতে পারলো।
মায়ের ফোনের গ্যালারিতে হৃদির ছবিতে ভরা, এমনকি তাদের দুই ভাই বোনের ছবির চেয়েও হৃদির ছবি সেখানে বেশি। হৃদিও তাকে দেখে হেসে এগিয়ে গিয়ে কুশল বিনিময় করলো। এরপর পৃথার সাথেও পরিচয় করিয়ে দিল রিভানকে। হৃদি আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে সোজা রান্নাঘরের দিকে ছুটলো কিছু নাস্তা তৈরি করতে। সাথীর থেকে জানতে পারলো ফাহানের বিয়ে যোগ দিতেই এসেছে রিভান। সবাই মিলে একসাথে এই বাড়ি থেকে বিয়ে বাড়ি যাবে তারা। আর রায়দা শেখও আজ সকালেই এখানে এসেছে। খুব অল্প সময়ের মধ্যেই রিভানের প্রাণবন্ত ও ছটফটে স্বভাবের কারণে হৃদি আর পৃথার সাথে তার বেশ ভালো জমে উঠল। পৃথা বসে আছে হৃদির ঘরে। সে এখন বাড়ির পরিবেশের সাথে মোটামুটি মানিয়ে নিলেও রিমা চৌধুরীর তিক্ত ব্যবহার তাকে বড্ড পোড়াচ্ছে। সুযোগ পেলেই তিনি যা তা কথা শুনিয়ে যান। আর পৃথা শুধু কষ্টগুলোকে বুকের ভিতর চেপে রেখে এক চিলতে হাসি দিয়ে তা মেনে নিচ্ছে। রিভানের সাথে আড্ডা শেষ করে কিছুক্ষণ আগেই এসেছে সে একটা বই নিয়ে একা বসে আছে। চোখের সামনে বইয়ের অক্ষরগুলো থাকলেও মনে পড়ে আছে বিষণ্ণতায়। পড়াগুলো যেন মাথার উপর দিয়েই যাচ্ছে। মনের কোণে বারংবার একটিই প্রশ্ন, আরবান কি সত্যিই তাকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নেবে? এত বড় ধন্যাঢ্য পরিবারের সাথে কি সে মানানসই? এমনই হাজারো দোলাচলের মাঝে হঠাৎ দরজায় কার উপস্থিতি টের পেল সে। আরবান গলা খাকারি দিয়ে তার পৃথা বইটা রেখে উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু আরবান শান্ত গলায় বলল, এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।